সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব শেখ হাসিনা ফেরার আগেই রাজপথে স্পর্ধা দেখাচ্ছে আওয়ামী লীগ। রাজধানীতে বিরাট শহডাউন নেতাকর্মীদের নেই গ্রেফতারের ভয়। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করল হিউম্যান রাইটস ওয়াচ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কিন্তু তারপরও ভয়হীন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পিডবোটের পর এবার মোটর বাইক শোডাউন, তাও আবার শরীয়তপুরে গ্রেপ্তারই ঘটেছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গ্রেপ্তার হবে জেনেও শেখ হাসিনার কর্মীরা দমে যাচ্ছেন না, রীতিমতো নিজেদের লক্ষ্যে অবিচল। তবে কি শেখ হাসিনার থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন? ডিসেম্বর তো আর বেশি দেরি নেই, তার প্রস্তুতি কি শেষ পর্যায়ে? এই প্রশ্নটাই দাঁড়িয়ে ছাত্রলীগের এক নেতা এবং সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশাল শোডাউন করেন। বহু নৌকা নিয়ে তারা কর্মীরা শোডাউন করেন এবং তিনি স্পিডবোট নিয়ে শোডাউন করেন। ঘটনাটি ভাইরালও হয়েছে। স্পিডবোট শোডাউনের পর এবার মোটর বাইক শোডাউনের ঘটনা, যেটা এবার ব্রাহ্মণবাড়িয়ায়। দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপডেট বাংলা নিউজে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব শেখ হাসিনা ফেরার আগেই রাজপথে স্পর্ধা দেখাচ্ছে আওয়ামী লীগ। রাজধানীতে বিরাট শহডাউন নেতাকর্মীদের নেই গ্রেফতারের ভয়। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করল হিউম্যান রাইটস ওয়াচ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তারপরও ভয়হীন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পিডবোটের পর এবার মোটর বাইক শোডাউন, তাও আবার শরীয়তপুরে গ্রেপ্তারই ঘটেছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গ্রেপ্তার হবে জেনেও শেখ হাসিনার কর্মীরা দমে যাচ্ছেন না, রীতিমতো নিজেদের লক্ষ্যে অবিচল। তবে কি শেখ হাসিনার থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন? ডিসেম্বর তো আর বেশি দেরি নেই, তার প্রস্তুতি কি শেষ পর্যায়ে? এই প্রশ্নটাই দাঁড়িয়ে ছাত্রলীগের এক নেতা এবং সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশাল শোডাউন করেন। বহু নৌকা নিয়ে তারা কর্মীরা শোডাউন করেন এবং তিনি স্পিডবোট নিয়ে শোডাউন করেন। ঘটনাটি ভাইরালও হয়েছে। স্পিডবোট শোডাউনের পর এবার মোটর বাইক শোডাউনের ঘটনা, যেটা এবার ব্রাহ্মণবাড়িয়ায় নয়, শরীয়তপুরে। শরীয়তপুর, মাদারী, ফরিদপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সেখানে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডটা হয়তো প্রত্যাশিত, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় বেশ ঘটনা ঘটল, সেগুলো অনেকেই প্রত্যাশাও করেননি। শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল শোভাযাত্রা হয়। তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় অভিযান চালিয়ে 3টি মোটর শব্দের পাশাপাশি 3জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাও হয়েছে। 3টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শত শত মোটরসাইকেল এখানে উপস্থিত হয়েছিল। জেলায় গাড্ডিজোড়া এলাকায় কর্মসূচি সম্প্রতি হয়েছে 24 আগস্ট। তারা শেখ মুজিবুর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শরীয়তপুর আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায় যে ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া সেতুর ঢালে গাড্ডি এলাকায় অনেকগুলো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতরা শরীয়তপুর সদর উপজেলার আলমিন এবং রিয়াদ মুন্সি। সোমবার রাতে তাদের নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে মঙ্গলবার সকালে নড়িয়া থানায় এক এসআই দাবি হয়ে বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নড়িয়া থানার এসআই জসিমউদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক ঢাকা শরীয়তপুরে মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা করে। সেখান থেকে 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। কর্মসূচির ভিডিও দেখে অন্যদের শনাক্ত কাজও চলছে। অর্থাৎ পুলিশের গ্রেপ্তার অভিযান ব্যাপকভাবে শুরু হয়েছে, এমনটাও পুলিশ জানিয়েছে। এখন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু দিচ্ছেন না, তারা গ্রেপ্তার হবে জেনেও কর্মসূচি করছে। এটাই বাংলাদেশবাসীকে জানান দিচ্ছেন তারা রয়েছেন। শেখ হাসিনা ফিরে এলে বাংলাদেশের অলি গলি থেকে কর্মীরা বেরিয়ে আসবেন ভয়হীনভাবে। সম্প্রতি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারানা বলেছেন, হাসিনা ফিরলে না জানি কত সংখ্যক মানুষ বেরিয়ে আসবেন, যারা প্রত্যেকেই আওয়ামী সমর্থক। একটা বড় দলকে কখনোই দমিয়ে রাখা যায় না। এমনকি তিনি এটাও উল্লেখ করেন যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কত মাল দিতে পারবে সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। এখন দেখার ঠিক পরিস্থিতি কোন দিকে।
২৪ অক্টোবর ২০২৪। শেখ হাসিনা সরকার পতনের পেরিয়েছে মাত্র ২ মাস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য সহ ৪৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সে সময় এক বিবৃতি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানায়, জুলাই আন্দোলনে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শেখ হাসিনা এবং অন্য নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার হওয়া উচিত। পাশাপাশি দায় পাওয়া সাপেক্ষে অভিযুক্তদের আনতে হবে বিধিতার আওতায়। এই ঘটনার 2 বছর বাদে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি, যেখানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ও অন্যদের বিচার শুরুর আগে কিছুদিন ধরে আটকে রাখার অবসান চাওয়া হয়েছে। তবে HRWর এই ইউটার্নের শুরু আগস্টে নয়, গেল মার্চ থেকেই নতুন সরকারের মানবাধিকার নীতি নিয়ে সক্রিয় সংস্থাটি আটক বন্ধ, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করার আহ্বান জানিয়েছিল তারা। এরপর মে ও জুলাইয়ে গুম, সাংবাদিকদের মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও বক্তব্য দিয়েছে সংস্থাটি। কিন্তু সমালোচকদের প্রশ্ন, 5 আগস্টের পর নেতাকর্মী ও সমর্থকদের উপর হত্যা, হামলা, বাড়িঘরে ভাঙচুর এবং মব সহিংসতার অভিযোগের সময় HRWকে একই মাত্রায় সক্রিয় দেখা যায়নি কেন? তাদের দাবি, সময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের আটক ও বিচার নিয়ে সংস্থাটির তৎপরতা স্পষ্টভাবে বেড়েছে। এর সঙ্গে আরও একটি রাজনৈতিক দাবি সামনে এসেছে। সমালোচক মনে করেন, ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক যোগাযোগ পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। এর প্রভাব পড়েছে মানবাধিকার সংগঠনগুলোর অবস্থানে। পশ্চিমের অর্থায়ন ও প্রভাব বলয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হিউম্যান রাইটস ওয়াচও পরিবর্তিত কূটনৈতিক সমীকরণের কারণে আওয়ামী লীগ ইস্যুতে সক্রিয়তা বাড়িয়েছে। HRW অবশ্য তাদের অবস্থানভাবে ব্যাখ্যা করছে। সংস্থাটির দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট সবাইকে নির্দোষ বলা হচ্ছে না, বরং অভিযোগের প্রমাণ, ব্যক্তিগত প্রয়োজনীয়তা এবং যথাযথ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের আমলের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারও চায় তারা। তাহলে কি ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন সুগম করতেই ভুল পাল্টেছে HRW, নাকি এর পেছনে রয়েছে বিএনপি সরকারকে চাপে ফেলার কৌশল? উত্তর এখনো অজানা। তবে একদিন অপরাধের বিচার, অন্যদিকে সেই বিচার করতে গিয়ে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, দুই বাস্তবতার মাঝখানে অবস্থান করছে সংগঠনটি। উত্তর পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। 180 দিন পার করে গিয়েছে বিএনপি সরকার, কিন্তু কি কি কাজ করলো এই সরকার? এই সরকার কার্যত ব্যর্থ হয়েছে। ক্ষোভ প্রকাশ করছে এনসিপি। তারা পিকে কয়েকটি শব্দে বর্ণনা করছে: অপরিপক্কতা, অসততা, প্রতারণা, অব্যবস্থা। ঠিক এইভাবেই বিএনপির আগে পরে বিশেষণ বসাচ্ছে এনসিপি। এমনকি হুঁশিয়ারি, সরকারের বিরুদ্ধে পথে নামবে তারা। সামনেই রয়েছে একাধিক নির্বাচন, আর সেই নির্বাচনেই মানুষ জবাব দেবে বিএনপিকে। এবার সম্মেলন করে জানিয়ে দিলেন এনসিপির শীর্ষ নেতারা, দেশে জ্বালানি সংকট, গ্যাসের সংকট, বেকারত্ব বৃদ্ধি, হামী শিশু মৃত্যু কি নেই সে তালিকায়? দিন দিন যে বাংলাদেশ পিছনের দিকে যাচ্ছে সেটা একেবারে স্পষ্ট। এবার এই নিয়ে সরব বিরোধী দলগুলি। বাংলাদেশের সামনে রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। প্রতিটি রাজনৈতিক দল শুরু করে দিয়েছে প্রস্তুতি। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে সার্জি সারওয়ানা করে দিয়েছেন যে প্রস্তুতির পর্যায়ে নেই। কিন্তু এইবারের নির্বাচনটা হতে চলেছে একটু অন্যরকম। প্রথমত, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম একটা নির্বাচন হচ্ছে, এবং বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে ফুঁসছে এনসিপি বা জামাত, তাতে লড়াই যে টক্করে হবে সেটার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এটাও বোঝা যাবে যে জাতীয় নির্বাচন থেকে বিএনপির বিপুল হারে যেটা ভোট আদেও ধরে রাখতে পারে কিনা বিএনপি, বা আদেও সেই ভোট বাড়ে নাকি কমে সেটা প্রমাণ হবে। তাতে অনেকটাবে আদতে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আদৌ তারা পূরণ করতে পারছে কিনা। কিন্তু তার আগে বিরোধীরা যে খুব শীঘ্রই পথে নামতে চলেছে সেটা তারা নিজেরাই জানাচ্ছেন এনসিপি নেতা সরওয়ার তুষার। শুনুন। সরকারের প্রথম 6 মাস বা 180 দিন উপলক্ষে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির রিসার্চ অ্যান্ড উইং থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, যেখানে আমাদের পার্টির প্রধান আহ্বান করেছে। বর্তমান বিকার গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, এবং ক্ষমতায় আসার আগে বলেছে তারা সংস্কারের জনক, এবং তারা বাস্তবায়ন করবে, সংস্কার বাস্তবে নির্বাচন আসলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনেছি। কিন্তু আমরা যেটা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি যে এই পরিবর্তনের একটা প্রতিশ্রুতির মাধ্যমে তারা ক্ষমতায় আসলেও তারা এখনো যে পুরনো রাজনীতির একটা পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছে। এবং আমরা আজকে বলেছি যে অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অসততা তথা প্রতারণা, এই হচ্ছে গত 6 মাসের বর্তমান সরকারের যে অবস্থা, সেটা সামারি করি, তাহলে এই কয়েকটা শব্দে সামারি করা যাবে। এমনকি এনসিপি নেতা সার্জি সালাম বলছেন, ফ্যাসিবাদী আচরণ যেভাবে শুরু করেছে বিএনপি সরকার, তাতে যে কোনো মুহূর্তে সমস্ত ফ্যাসিবাদ ছাড়িয়ে যাবে। সংসদে জনগণের ভোটে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ সরকারের 6 মাস যেতে না যেতেই পূর্ববর্তী সরকারগুলোর যে একই চরিত্রের পুনরাবৃত্তি আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, সেটা আমাদের মনে আশঙ্কা
যে এনসিপি যদি তাদের বাংলাদেশ পুনর্গঠনের, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার রাজনীতিতে স্থায়ী না হতে পারে, এই ভিত্তিটা তৈরি না করতে পারে, তাহলে হয়তো বর্তমান রাজনৈতিক দলের যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আগামীতে এর চেয়ে বেশি আচরণের প্রকাশ আমরা দেখতে পাওয়ার একটা সম্ভাবনা দেখছি। বিরোধীদের প্রবল চাপে থাকা এখন দেখার শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করার পর আদেও তারেক রহমান এককভাবে বিরোধীদের সঙ্গে লড়ে উঠতে পারে কিনা। তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা এমন প্রতিকূল পরিবেশে এই মামলার আবেদন করার কেন সাহস করলেন সেটা বলা মুশকিল। এই যে বিচারের আকাঙ্ক্ষা, বিচারের প্রত্যাশা এমন প্রতিকূল পরিস্থিতিতে প্রকাশিত হলো, তাতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই নম্বরে যে ফৌজদারি অপরাধ ঘটেছে তার বিচার নিশ্চিতভাবেই বাংলাদেশের আদালতেই একদিন অনুষ্ঠিত হবে এবং প্রমাণ আছে ভুরি। 2025 সালের 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে 2 রাত 3 দিন ধরে অবাধে যে ভাঙচুর, অগ্নিসংযুক্তরাজের ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে অবশেষে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের একজন নারী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে একটা মামলা দায়েরের আবেদন করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এই মামলাটা নেওয়া হবে কিনা এ বিষয়ে আদেশ পরে বলে অপেক্ষমান রেখেছেন। 2025 সালের 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর, অগ্নিসংযোগের এই মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা। অন্তর্বর্তীকালীন সরকার যে দায় মুক্তি অধ্যাদেশ দিয়ে গেছে, তাতে 2024-এর 31শে আগস্ট পর্যন্ত তাদের সকল হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজকে আপাতত দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে। এই মামলাটিতে তাই সুনির্দিষ্ট ভাবে 2025 সালের 5 ফেব্রুয়ারি এসে যে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হলো এবং রীতিমতো এক্সক্যাভেটর বা বুলডোজার এনে বাড়িটি ভাঙা হলো, তারপর সে বাড়িতে আগুন জ্বলো, ফেসবুক লাইভে বসে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টেরা বুলডোজার আনার জন্য এবং মানুষকে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের জন্য করতে থাকলেন, সেসব ঘটনাকে মনে রেখেই এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আবেদনে অভিযুক্ত অন্য আসামিরা হলেন অন্তর্বর্তীকালীন সাবেক পরিবেশ উপদেষ্টা ডক্টর সৈয়দ রেজওয়ানা হাসান, প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী, এনসিপি নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা আব্দুল মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, এছাড়াও আছেন হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট নাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এই ফৌজদারি অপরাধ হচ্ছে এমন ধরনের অপরাধ, সেই অপরাধ মানে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ, ভাঙচুর, এগুলো হচ্ছে এ ধরনের ফৌজদারি অপরাধ এবং ফৌজদারি অপরাধ হচ্ছে এমন ধরনের যে অপরাধের দায় কখনো ঘুচে যায় না। মানে 2025-এর 5ই ফেব্রুয়ারির ঘটনার জন্য 1 বছরের পরে মামলা হয়েছে, সে মামলার আবেদন গৃহীত হবে কিনা কে বলতে পারে, কিন্তু এই মামলার এই বিচারের যে একটা চাহিদা আছে, প্রত্যাশা আছে, সেটা এই আবেদনের মাধ্যমে প্রমাণিত হলো। এমন একটা সময়ে মামলা হলো যখন দেখেন ক্ষমতায় কারা, ক্ষমতায় হচ্ছে তারেক রহমান সরকার, যেই তারেক রহমান সরকারের দল, ছাত্র দল, যুব দল 32 নম্বর দখল নিলাম, ভাইয়া তোমায় কথা দিলাম, এসব স্লোগান দিয়েছেন এবং ওই যে 2024-এর 3রা কে এক দফা ঘোষণা করেছিলেন, তা নিয়ে যেমন একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে নাহিদ ইসলাম থেকে আনু মোহাম্মদ থেকে সলিমুল্লাহ খান সবার মধ্যে কারাকারি চলছে, তেমনি ভাবে 32 নম্বর ভাঙায় কে বুলডোজার পাঠিয়েছিল, মানে পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন ফেসবুক লাইভে আহ্বান জানাচ্ছিলেন, তা ছিল এই ঘটনা কার নেতৃত্বে ঘটেছিল, তাতেও এমনকি তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন সে বুলডোজার পাঠিয়েছিলেন, বুলডোজার সরবরাহ করেছিলেন, এক্সক্যাভেটর সরবরাহ করেছিলেন, এই দাবিও বিএনপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে আছে। কাজেই এই সময়ে এই মামলার আবেদন গৃহীত হবে সেটা হয়তো বিশ্বাস করা মুশকিল, কিন্তু ফৌজদারি অপরাধ হচ্ছে এমন অপরাধ যে বহু বহু বছর পরেও সেই অপরাধে আবারও মামলা দায়ের করা যেতে পারে এবং এই যে
তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের একজন, যার কোনো পরিচয় পত্রপত্রিকায় আজকে যেসব পত্রিকায় খবরটা অন্তত ছেপেছে তারাও লেখে নাই, কিংবা গুগল করে বা সাধারণভাবে তার কোনো নাম পরিচয় জানা যাচ্ছে না, এই যে একজন সাধারণ নারী এসেই মামলেন, তার মাধ্যমে প্রমাণিত হলো যে ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের বিষয়ে বিচারের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে দায় মুক্তি কিংবা সরকারের চাপের মধ্যে রেখে এখন সেই বিচার হতে না দিলেও এই বিচার শেষ পর্যন্ত রাজনৈতিক পালাবদলে, ক্ষমতার পালাবদলে, ইতিহাসের পালাবদলে বাংলাদেশের মানুষ আদায় করে নেবেই। কারণ মনে করে দেখেন, এই 32 নম্বর বাড়িতে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ রহমান সপরিবারে হত্যার শিকার হওয়ার পর তারপর তো ইন্ডেমনিটি অধ্যাদেশ, দায় মুক্তি দেওয়া হয়েছিল সেই হত্যাকারীদের, এবং সেই দায় মুক্তি অংশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 21 বছর পর নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে 96 সালে তিনি মুক্তি তুলে নিলেন এবং আদালতে বিচার কাজ শুরু হতে পারলো। এরপর আবার যখন 2001-এ 4 দলীয় জোট সরকার এলো, বিএনপি জামাত জোট সরকার এলো, তারপর আবার সেই কাজ আবার স্থবির হয়ে পড়লো। শেষ পর্যন্ত আবারও বঙ্গবন্ধু কন্যাকেই কিন্তু ক্ষমতায় আসতে হলো সেই মামলার বিচার কাজ শেষ করবার জন্য। মানে 21 বছর দায় মুক্তি থাকবার পরেও কিন্তু হত্যাকাণ্ডের বিচারের দায় এড়ানো যায় না, ঠিক যে কারণে বাংলাদেশে 1971 সালের যুদ্ধ বিচার করা গেল প্রায় 5 দশক সময়ের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার। কাজেই এসব হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এর ঘটনার দায় শেষ পর্যন্ত যে এড়ানো যাবে না তা একরকমের নিশ্চিত করে বলা যায়। মামলার বাদী মামলার আবেদনে বলেছেন যে, অভিযোগে যা বলেছেন সেটা হচ্ছে 2025 সালের 5ই ফেব্রুয়ারি আসামিদের প্রত্যক্ষ মদদে বা উস্কানিতে, মানে ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসানীদের মদতে, উস্কানিতে এবং সার্বিক সহযোগিতায় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা 3 থেকে 5,000 আসামি বেআইনি ভাবে জনতাবদ্ধ হয়ে হাতুড়ি, দাহ্য পদার্থ সহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধানমন্ডি 32-এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাসভবনে দলবদ্ধভাবে আক্রমণ। ওই দিন রাত আনুমানিক 10টার দিকে তারা ভবনে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ঐতিহাসিক নিদর্শন, দলিল, মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্য চিত্র, বই, স্টক সহ মূল্যবান সম্পদের ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করে নিয়ে যায় এবং ভবনটিতে আগুন দেয়। 2টো বুলডোজার, এক্সকাভেটর, হ্যামার এবং ভারী জমি রাতভর উক্ত বাড়িটি ভাঙা শুরু করে। পরদিন বিকাল 5টা পর্যন্ত ভবনটি ভেঙে গুড়িয়ে দেয়। এই মামলার অভিযোগে আরো বলা হয়েছে, মামলার কয়েকটি ইউটিউব ও ফেসবুকে সরাসরি লাইভে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ওই বাড়িতে থাকা প্রয়োজনীয় ডকুমেন্ট ও কাগজপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার উস্কানি ও মদত দেয়, কেউ সহায়তা প্রদান করেন। আসামিরা পূর্ব ঘোষণা দেওয়ার পরেও বাড়িটি রক্ষার জন্য সরকারের দায়িত্বে থাকা আসামিরা কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মানে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কিন্তু আশপাশে দেখা যায় না। এবং আপনাদের মনে থাকবে যে একটা গাড়ি ভোট সেনা সদস্যরা যান বটে ওই ভাঙচুর শুরু হওয়ার পরপরই, কিন্তু আমাদের বীর সেনা সদস্যরা সেখানে যখন তাদের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান শুরু হওয়ার সাথে একেবারে ভিডিওতে আছে, একরকমের লেজ গুটিয়ে গাড়িতে উঠে তারা আবার নিরাপদ দূরত্বে চলে যান। আর এরপর আর তারা 2 রাত 3 দিনের মধ্যে ওই আশপাশে ঘেষবার কোনো সাহসও করেন নাই, প্রয়োজনও বোধ করেন নাই। কেন তারা সাহস করেন নাই, প্রয়োজন বোধ করেন নাই? মানে ঘটনার 2 দিন পর যখন সরকার জেগে উঠে একটা প্রতিক্রিয়া দেন বটে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয় অবশেষে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে তার ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতিটা দেওয়া হয় সেখানে তারা বলেন যে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কয়েক ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। তবে সরকারের পক্ষ থেকে একথাও বলা হয় যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বটে, কিন্তু পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়ে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ 2024-এর 5ই আগস্টের 6 মাসের দিনে 2025-এর 5ই ফেব্রুয়ারি হাসিনা ফেসবুক লাইভে এসে একটা বক্তব্য রাখবেন। এ খবর ছড়িয়ে পড়ার পরেই ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ডাক দেন, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি ডাক দেন ফেসবুক পোস্ট দিয়ে যে এই 5ই ফেব্রুয়ারিতে এই বাড়িটা ভাঙচুর করে ফেলতে হবে, আগুন দিয়ে দিতে হবে, এক্সক্যাভেটর এনে, বুলডোজার এনে একদম গুড়িয়ে দিতে হবে। এবং দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।